সো দেখো, আগের দিন আমি ড্রাগসের ব্যাপারে বলেছিলাম, ডিফারেন্ট টাইপস অফ বলেছিলাম, এস ইনহিবিটরের ব্যাপারে বলেছিলাম, অ্যাঞ্জিওস্টেনসিন রিসেপ্টর ব্লকারের ব্যাপারে শুধু নামগুলো বলেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা বিভিন্ন ধরনের যে এস ইনহিবিটর, অ্যাঞ্জিওস্টেনসিন রিসেপ্টর ব্লকার, এদের যে কাজ তার উপর যাব, ঠিক আছে? তো প্রথমত আমি একটুখানি রিক্যাপ করে দিই যে এস এনজাইম কি করছিল। তো এস এনজাইম কি করছিল? অ্যাঞ্জিওস্টেনসিন 1-কে অ্যাঞ্জিওস্টেনসিন 2-তে কনভার্ট করছিল, এস করছিল, ঠিক আছে? অ্যাঞ্জিওস্টেনসিন 1-কে 2-তে কনভার্ট করছিল, এটাই তো করছিল এসি এনজাইম, ঠিক আছে? তো যেহেতু 1-কে 2-তে কনভার্ট করছে, তাই এর নামও কি হয়েছে? অ্যাঞ্জিওস্টেনসিন কনভার্টেস এনজাইম, ঠিক আছে? তো কি করছে? 81-কে 82-তে কনভার্ট করছে, আলটিমেটলি 82 গিয়ে 81 রিসেপ্টরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আর 81 82-র মধ্যে ইন্টারাকশন হওয়ার কারণে বিভিন্ন ধরনের কি হচ্ছে? আলটিমেটলি ব্লাড প্রেসার বাড়ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এবার এখানে আমাদের কিছু কিছু জিনিস, এবার এখানে আমাদের কিছু ড্রাগস পড়তে হবে, ঠিক আছে? যেমন আগের দিন আমি ড্রাগসগুলো বলে দিয়েছি, এস ইনহিবিটরের ব্যাপারে বলে দিয়েছি, এআরবির ব্যাপারে বলে দিয়েছি, সেন্ট্রাল সিম্প্যাথোলাইটসের ব্যাপারে বলে দিয়েছি, বিটা ব্লকার্স নাম নিয়েছিলাম, বিটা ব্লকার্সের জাস্ট নাম নিয়েছিলাম, কিন্তু এখনো বিটা ব্লকার্সের ব্যাপারে ডিটেল ডিসকাশন হয়নি, পরে করব, ঠিক আছে? প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স আছে, ঠিক আছে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্সের ব্যাপারে কি বলেছিলাম আগের দিন? না, এখনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্সের ব্যাপারে বলা হয়নি, বাট ক্যালসিয়াম চ্যানেলস ব্লকারও একটা টাইপের ড্রাগ হয় যেটা বেসিক্যালি ব্লাড প্রেসারকে কমাতে সাহায্য করে, ঠিক আছে? ব্লাড প্রেসার বাড়ার কারণও আগের দিন বলেছিলাম, যে যদি এই মানে বিভিন্ন কারণে, যেমন হচ্ছে রাস সিস্টেম অ্যাক্টিভেট হলো, বা এর সাথে সাথে আরও আন্ডারলাইন কজ হতে পারে যার কারণে সাস্টেন্ড এলিভেশন অফ ব্লাড প্রেশার রয়েছে, তখনই আমরা কি বলি? যে প্রেসার হয়েছে বলি। ইন জেনারেল চলতি চলতি কথা কি বলি? প্রেসার বেড়ে গেছে। প্রেসার বেড়ে গেছে কখন বলি? যেটাকে বলা হয় হাইপার টেনশন, ঠিক আছে? হাইপার টেনশন কখন বলবো? হাইপার টেনশন তখনই বলবো যখন সাস্টেন্ড এলিভেশন অফ ব্লাড প্রেশার হয়ে থাকবে, সাস্টেন্ড এলিভেশন অফ ব্লাড প্রেশার, ঠিক আছে? মানে ধরে নাও এই সিস্টেমটা, ঠিক আছে? মানে এই যে রাস সিস্টেমটা, আমি তো রাস নিয়ে বলেছিলাম, আমি এটা নিয়েই বলি, রাস সিস্টেমটা যদি অ্যাক্টিভেট থাকে, ঠিক আছে? রাস সিস্টেম যদি অ্যাক্টিভেট হয়ে থাকে, ইন দ্য সেন্স এমার্জেন্সি কন্ডিশনে নয়, এমনি অ্যাক্টিভেট হয়ে রয়েছে, তো তাহলে ব্লাড প্রেসারের সাস্টেন ইনক্রিজ হবে। আরও আন্ডারলাইন কজ আছে যার কারণে ব্লাড প্রেসার বাড়ে এবং হাইপার টেনশন হয়। তো সেই হাইপার টেনশন হওয়ার কারণে আমরা কী কী ড্রাগ দিই? যেমন আমরা পড়েছিলাম একটা এস ইনহিবিটর। এস কি কাজ করে? 1-কে 2-তে কনভার্ট করে, 281 রিসেপ্টরের সাথে ইন্টারাকশন করে, আলটিমেটলি ব্লাড প্রেসার বাড়ে, ঠিক আছে? তো এই ব্লাড প্রেসারটাকে আমাকে কমাতে হবে। তো কমানোর জন্য আমরা কি ইউজ করেছিলাম? এস ইনহিবিটর ইউজ করেছিলাম, ডাইরেক্ট রেনিন ইনহিবিটর, অ্যালিসকাইরেন, রেমিকাইরেন, এনালাকাইরেন ইউজ করেছিলাম, ঠিক আছে? এস ইনহিবিটরের মধ্যে এনালাপ্রিল, ক্যাপটোপ্রিল, রিসিনোপ্রিল, ঠিক আছে, বেনাজেপ্রিল, এগুলো ইউজ করেছিলাম। তাছাড়া 82 যে 81 এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এই ইন্টারাকশনটাকে বন্ধ করার জন্য আমরা এআরবি ইউজ করেছিলাম, লোসার্টান, টেলমিসার্টান, ওলমিসার্টান, ঠিক আছে? এই ধরনের ড্রাগগুলোকে ইউজ করেছিলাম, ভ্যালসার্টান, এই ধরনের ড্রাগগুলোকে আমরা ইউজ করেছিলাম, যাতে যদি ব্লাড প্রেসার বেশি বেড়ে যায়, মানে হাইপার টেনশনের যদি কন্ডিশন ক্রিয়েট হয়। কিসের কন্ডিশন? হাইপার টেনশন। তাছাড়া শুধুমাত্র হাইপার টেনশনটাই তো একটা ডিজিজ নয়, পরে আমরা দেখবো হার্ট ফেলিয়ারও একটা ডিজিজ, অ্যানজাইনাও একটা ডিজিজ। তো বিভিন্ন ডিজিজে বিভিন্নভাবে ড্রাগসগুলো কাজে লাগে, ঠিক আছে? তো হাইপার টেনশন হয়ে গেল, অ্যানজাইনা হয়ে গেল, হার্ট ফেলিয়ার হয়ে গেল, তো বিভিন্ন ডিজিজে ড্রাগসগুলো বিভিন্ন বিভিন্ন কাজে লাগে, ঠিক আছে? তো ইন জেনারেল আমরা হাইপার টেনশন নিয়ে কথা বলবো, কেননা হার্ট ফেলিয়ার, অ্যানজাইনার ব্যাপারে আমরা সেপারেটলি আলোচনা করব। হাইপার টেনশনকে আমরা এর সাথেই পড়বো, ঠিক আছে? কেননা যে হাইপার টেনশনে যে ড্রাগগুলো ইউজ হয় তার মধ্যে ম্যাক্সিমাম বলা এরকম উচিত নয়,
তার মধ্যে অনেক ড্রাগস এরকম আছে যারা ডিরেক্ট, যারা হচ্ছে এরকম টাইপের, যেমন ডাইরেক্ট রেনিন ইনহিবিটর, ঠিক আছে, এস ইনহিবিটর, এআরবি, ঠিক আছে। তো এরকম ড্রাগস হাইপারটেনশনে পেয়ে যাবে, ঠিক আছে। আর অ্যানজাইনা হার্ট ফেলিয়ারের ব্যাপারে আমরা সেপারেটলি ডিসকাস করব, ঠিক আছে। কিন্তু এই যে হাইপারটেনশনটাকে আমরা এর সাথে মানে রাসের সাথেই, এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের সাথেই ডিসকাস করতে পারি। ওকে, বোঝা গেল? ওকে, তো এইগুলোর ব্যাপারে আগের দিন বলেছিলাম, ঠিক আছে। তো এবার আমরা একটু ডিটেলে ঢুকবো ইন দ্য সেন্স আজকে আমরা প্রপারলি স্টাডি করব ড্রাগস অ্যাক্টিং অন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। অলরেডি কিছু কিছু ড্রাগস আমরা পড়ে নিয়েছি, কিন্তু তাদের ডিটেলিংয়ে ঢুকবো, ঠিক আছে। যেমন প্রথম আমরা পড়েছিলাম কি, প্রথম ড্রাগস আমরা কি পড়েছিলাম, প্রথম ড্রাগ আমরা পড়েছিলাম সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস। তো সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস কিছু নয়, আগের দিন যেটা বলেছিলাম ওইটুকু, ঠিক আছে। তো আমি আরেকবার লিখে দিচ্ছি সব কটা, সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস, জাস্ট রিক্যাপ হয়ে যাবে। কি কি ছিল সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস, এটার আমি ডিটেলে ঢুকছি না, জাস্ট নাম লিখবো, ঠিক আছে। এটার আমি ডিটেলিংয়ে ঢুকবো না, আগের দিন ডিটেলিং করে দিয়েছি। এটা সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস নাম হচ্ছে ক্লোনিডিন অ্যান্ড আলফা মিথাইল ডোপা। তো এই দুটো হচ্ছে আমাদের কাছে সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস, ঠিক আছে। নেক্সট ড্রাগ আমরা পড়েছিলাম যারা অ্যাড্রিনার্জিক নিউরনসকে ব্লক করছিল। নেক্সট ড্রাগ আমরা পড়েছিলাম যারা কাকে ব্লক করছিল, অ্যাড্রিনার্জিক নিউরনসকে ব্লক করছিল, ঠিক আছে। তো তাদের নাম ছিল তাদের নাম কি ছিল, এক মিনিট তার নামটা ভুলে গেলাম আমি। ও সরি, অ্যাড্রিনার্জিক নিউরন ব্লকার আজকেই আসবো আমি, ওটা হাইপার টেনশনে আসবো, ঠিক আছে। কেননা সেম টাইপ, এই যে টাইপগুলো এখানে লিখবো না, রেনিন অ্যালডোস্টেরন সিস্টেম, এর মধ্যে কিছু টাইপস অ্যাজ ইট ইজ কপি হয়ে যাবে হাইপার টেনশন পড়ার সময়, অ্যাজ ইট ইজ এখান থেকে কপি হবে, ঠিক আছে। যেমন সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস, ক্লোনিডিন, আলফা মিথাইল ডোপা হাইপার টেনশনেও আছে, ঠিক আছে। তাছাড়া পাবো অ্যাড্রিনার্জিক নিউরন ব্লকার্স, ঠিক আছে, ওটা একটা স্পেসিফিক নাম ছিল, ঠিক আছে। তো ওর আন্ডারে আসবে ব্রেটাইলিকাম, ঠিক আছে, রেসারপিন, ঠিক আছে, এরা আসবে। ওকে, তারপর ওখানে একটা টাইপস আসবে, একটা তো এটা হয়ে গেল, ওখানেও বিটা ব্লকার্স আসবে, ওখানে বিটা ব্লকার্সগুলোর নাম আমরা পড়বো, ঠিক আছে। যেমন আমরা পড়বো যে বিটা ব্লকার্সদের মধ্যে পড়বো অ্যাক্টিনোলল, ঠিক আছে, মেটারপোলল। আলফা ব্লকার্সদের মধ্যে প্রাজোসিন পড়বো, ঠিক আছে। আর ওটা কি ছিল, প্রাজোসিন, আর একটা ছিল ফেন্টোলামাইন, ঠিক আছে। তারপর আলফা প্লাস বিটা ব্লকার আছে লাইক কার্বিডোলল, ঠিক আছে, ল্যাবেটোলল, তো এগুলো আছে। তো এগুলো হাইপার টেনশন আছে, আই এম সরি আমি এখানে বলে দিয়েছি। যাই হোক, এখানে যেগুলো পড়বো, তাছাড়া ওখানেও আছে এস ইনহিবিটর, এআরবি, যেগুলো এখানেও রয়েছে, ঠিক আছে। কিছু হবে অ্যাজ ইট ইজ কপি হবে ওখানে, ঠিক আছে। তো যাই হোক, সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস, ক্লোনিডিন এন্ড আলফা মিথাইল ডোপা, তারপর হচ্ছে এস ইনহিবিটর। এস ইনহিবিটর, ঠিক আছে, আগের দিন এর ব্যাপারে আমি ডিটেলে বলেছি, আজকে শুধু নাম লিখবো। তো এস ইনহিবিটর হচ্ছে যাদের ওয়ার্ড মানে এস ইনহিবিটর ড্রাগস কোনগুলো, যাদের শেষ মানে শেষের লেটার্স হচ্ছে প্রিল, যাদের এন্ড লেটার্স কি প্রিল। যদি কোথাও প্রিল লেখা থাকে তার মানে বুঝতে হবে যে ওটা এস ইনহিবিটরের কথা হচ্ছে। কিভাবে মনে রাখতে বলেছিলাম, নিমোনিক্স কি ছিল, সিআরপিএফ বেল্ট, এস ইনহিবিটরদের নাম, ঠিক আছে। তো
জাস্ট আমি নামগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, লিখছি না। ক্যাপটোপ্রিল, ওকে, আর ফর রেমিপ্রিল, ঠিক আছে, পি ফর পেরিন্ডোপ্রিল, ঠিক আছে, এফ ফর ফসিনোপ্রিল, বি ফর বেনাজেপ্রিল, ই ফর এনালাপ্রিল, এল ফর লিসিনোপ্রিল, আর টি ফর ট্রান্ডালোপ্রিল। এগুলো সব আমি আগের দিন লিখেছিলাম। নেক্সট হচ্ছে এআরবি, অ্যাঞ্জিওস্টেনসিন রিসেপ্টর ব্লকার, মানে হচ্ছে যে রিসেপ্টরকে কম্পিটিটিভলি ব্লক করবে, ঠিক আছে। অ্যাঞ্জিওস্টেনসিন 2 যে 81 রিসেপ্টরে গিয়ে বাইন্ড করছিল, অ্যাঞ্জিওস্টেনসিন 2 81 রিসেপ্টরে গিয়ে বাইন্ড করছিল, তো সেই বাইন্ডিংটাকে হতে দেবে না এআরবি টাইপের ড্রাগগুলো, ঠিক আছে। কিভাবে ওরা ইন্টারাকশন করে রিসেপ্টরের সাথে? কম্পিটিটিভলি ইন্টারাকশন। এআরবি কি কি ছিল এখানে আমি লিখছি না। নিমোনিক্স কি ছিল? লাভ টিক। ওর নিমোনিক্স কি ছিল? লাভ টিক। এল ফর লোসার্টান, ও ফর অলমিসার্টান, পি ফর ভ্যালসার্টান, ই ফর ইপ্রেসার্টান, টি ফর টেলবিসার্টান, আই ফর ইরবেসার্টান, আর সি ফর ক্যান্ডিসার্টান, ঠিক আছে। এবার আমরা এআরবি হয়ে গেল, এস হয়ে গেল, এআরবি হয়ে গেল, ঠিক আছে। সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস হয়ে গেল। আর কি কিছু আছে? হ্যাঁ, আর একটা আছে বিটা ব্লকার্স, যেটা আমরা এখানে অত ডিটেলে পড়বো না, হাইপার টেনশনের সময় পড়বো। বিটা ব্লকার্স বা টু বি স্পেসিফিক বিটা 1 ব্লকার, টু বি স্পেসিফিক বিটা 1 ব্লকার, ঠিক আছে, বিটা 1 ব্লকার্স, ওকে। এটা স্পেসিফিক ভাবে বলতে পারি বিটা 1 ব্লকার্স, ওকে। স্পেসিফিক্যালি এটাকে কি বলতে পারি? বিটা 1 ব্লকার্স। নাও সি যে এগুলো হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ডিটেইলিং এ ঢুকবো, ঠিক আছে। বিটা এগুলো ছাড়া আর কিছু নেই, ওকে, এগুলো ছাড়া কিছু নেই। আর একটা জিনিস মাথায় রাখবে যে এআরবি যে ড্রাগস গুলো হয় তাদের এন্ড লেটার্স কি হয়? এন্ড লেটার্স সার্টান, তাদের এন্ড লেটার্স হয় সার্টান। যখন আমি এক্সাম্পল গুলো বললাম তখন বুঝতেও পেরেছো আশা করি, টেলমি সার্টান, লো সার্টান, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের কাছে হয়ে গেল। নেক্সট আমরা যেটা পড়বো এবার এদের ব্যাপারে একটু ডিটেলিং পড়বো, ঠিক আছে। সেন্ট্রাল সিম্প্যাথোলাইটস এর ডিটেলিং আমি আগের দিনই করে দিয়েছি, তো বাকি তিনটে ড্রাগের আমরা এখানে ডিটেলিং করব। আর বিটা 1 ব্লকারের ডিটেলিং এখানে নেই, আছে হাইপার টেনশনে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে এস ইনহিবিটর। নাও এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে এস ইনহিবিটর কোথায় কাজ করে, where does it work, তো অনেকে বলবে আমি নাম দেখছি, নামে কি লেখা রয়েছে? এস ইনহিবিটর। তার মানে এ নিশ্চয়ই অ্যাঞ্জিওস্টেনসিন 1 কে অ্যাঞ্জিওস্টেনসিন 2 তে যে কনভার্ট হচ্ছে সেটাকে আটকাবে। আরে এস ইনহিবিটর কি করবে? এস ইনহিবিটর এস কি ইনহিবিট করবে, মানে এস এনজাইম কে ইনহিবিট করবে। তো এস ইনহিবিটর কি করবে? এস এনজাইম কে ইনহিবিট করবে। আর এস ইনহিবিটর যখন এস এনজাইমকে মানে ইয়ে করবে, আটকাবে, তাহলে 81 82 তে কনভার্ট হবে না, সিম্পল ব্যাপার। তো অ্যাঞ্জিওস্টেনসিন 1 অ্যাঞ্জিওস্টেনসিন 2 তে কনভার্ট হবে না, ঠিক ঠিক আছে। অনেকে এটা মনে করবে, বাট রিয়েলিটি একটু আলাদা। এ শুধুমাত্র যে 81 কে 82 তে কনভার্ট হওয়া আটকাবে এমন কিন্তু নয়। তার কারণ হচ্ছে এই যে এস এনজাইমটা রয়েছে, এ শুধুমাত্র 81 কে 82 তে কনভার্ট করে না। এই যে এস এনজাইম রয়েছে এ হচ্ছে একটা নন স্পেসিফিক এনজাইম। আমি কিন্তু এস ইনহিবিটরের কথা বলিনি, এস এনজাইমের কথা বলছি, ঠিক আছে। এস এনজাইমের কথা বলছি। হ্যাঁ, অবভিয়াসলি এইটা তো করবে, এটা করবে না এমন নয় যে এস ইনহিবিটর মানে হোয়াই ডাজ ইট ওয়ার্ক আমি জিজ্ঞাসা করছি, তার মানে এটা এস এনজাইমের উপর কাজ করে একদম পারফেক্ট। অবভিয়াসলি এস এনজাইমের উপরই কাজ করবে, তার মানে এস ইনহিবিটর যেটা আছে সে কিন্তু স্পেসিফিক্যালি এস এনজাইমের উপরই কাজ করবে। কিন্তু এস এনজাইম হচ্ছে নন স্পেসিফিক, এস এনজাইম হচ্ছে নন স্পেসিফিক। তার মানে এস এনজাইম শুধুমাত্র এখানে 81 থেকে 82 তেই কনভার্ট করে না, আরো অন্য কিছু কাজও করে। তাতে প্রবলেমটা কি হচ্ছে না,
এস ইনহিবিটর ও তো আর দেখবে না যে এস 81 কে 82 তে কনভার্ট করছে না অন্য কিছু করছে, ও জাস্ট কি করবে, এস ইনহিবিটর গিয়ে এস এনজাইমকে ইনহিবিট করে দেবে। তার মানে এস ইনহিবিটর শুধুমাত্র এস এনজাইমকে ইনহিবিট করে দেবে, ঠিক আছে। কিন্তু এই যে এস এনজাইম, এ শুধুমাত্র 81 কে 82 তে কনভার্ট করে না, তার সাথে এস এনজাইম আরো অন্য কিছু কাজও করে। কিন্তু এস ইনহিবিটর তো দেখতে হবে না যে কি কাজ করছে, ও ডিরেক্ট গিয়ে এস কে মানে অন্ধের মতো গিয়ে ব্লক করে দেবে। তাহলে শুধুমাত্র 81 থেকে 82 এর কনভার্সনটা হবে এমন কিন্তু না, আরো কিছু কিছু কাজ আছে যেগুলো আটকে যাবে, কেন এস এনজাইম আর নেই, এস কে তো ইনহিবিট করে দিয়েছে না। যদি এস ইনহিবিটর এসে এস কে ইনহিবিট করে দেয়, তাহলে 81 82 তে কনভার্ট হবে না, ফাইন, এটা ঠিক, একদম ঠিক যে এটা কনভার্ট হবে না। বাট এর সাথে সাথে এস এনজাইম আরো যেসব কাজ করে সেগুলোও আটকে যাবে। তার কারণ কি, এস হচ্ছে একটা নন স্পেসিফিক এনজাইম। তার মানে এস ইনহিবিটর কি করছে, 81 কে 82 তে কনভার্ট করতে দিচ্ছে না, ঠিক আছে, বুঝলাম। এবং সবাই এটাই বলবে যে যদি এস ইনহিবিটর আসে তাহলে 81 82 তে কনভার্ট হবে না, এটা সবাই বলবে, একদম আমিও বলবো একদম ঠিক, ঠিক আছে। কনভার্ট না হলে আলটিমেটলি কি হবে, ব্লাড প্রেসার কমবে। তো হাইপার টেনশনের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি, করতেই পারি। কিন্তু এ শুধুমাত্র এস এনজাইম একটা কাজ নয়, এস এনজাইমের একটা কাজ নয়, আরো 10টা কাজ আছে। তো যেহেতু এস ইনহিবিটর এস কে ব্লক করছে, তো 81 তো 82 তে কনভার্ট হবে না, ইয়েস একদম ঠিক যে 81 82 তে কনভার্ট হবে না, কিন্তু তার সাথে সাথে এস আরো যেসব কাজ করতো সেই কাজগুলো আটকে যাবে। এবার কি কাজ করতো সেটাই আমরা দেখব। তার কারণ কি, এস হচ্ছে একটা নন স্পেসিফিক এনজাইম, ঠিক আছে। আর কি কি কাজ করতো, যেমন আমাদের বডিতে দুটো জিনিস আছে, বডিতে কি আছে, দুটো জিনিস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ব্রাডিকাইনিন and the other one is substance P. ব্র্যাডিকাইনিন and substance P, এই দুটো যে বডিতে সাবস্টেন্স আছে, ঠিক আছে, এই দুটো যে বডিতে সাবস্টেন্স আছে, বেসিক্যালি ব্র্যাডিকাইনিন একটা কি বলে ওটাকে, বেসিক্যালি মানে ব্র্যাডিকাইনিন হচ্ছে বলা যেতে পারে একটা টাইপের অটোকয়েডস, ঠিক আছে। ব্র্যাডিকাইনিন হচ্ছে একটা টাইপের অটোকয়েড, যেটা আমরা অটোকয়েডে পড়বো। অটোকয়েডস ইন দ্য সেন্স, অটোকয়েডস মানে হচ্ছে যে বেসিক্যালি লোকালি কাজ করে, ঠিক আছে। তো ব্র্যাডিকাইনিনও লোকালি কাজ করে, ঠিক আছে। এটা বেসিক্যালি পেপটাইড, একটা পেপটাইড, ঠিক আছে। তো ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি, ঠিক আছে। তো এই দুটোর, এগুলো এই দুটোর ব্যাপারে আমরা ডিটেলে পরে পড়বো, ঠিক আছে। এখন তো বলে কিছু মাথা মুন্ডু কিছু ঢুকবে না বললি। তো ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি, ঠিক আছে। ইভেন আমারও এখনো ক্লিয়ার নয় যে সাবস্টেন্স পিটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, আমিও পড়ছি। ব্র্যাডিকাইনিনটা আমি পড়েছি, বাট সাবস্টেন্স পি এখনো পড়া হয়নি, কি জিনিস আমি নিজেও জানি না, যাই হোক। কিন্তু এগুলো কি করে সেটা মোটামুটি জানা আছে, যেমন ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি, ঠিক আছে। এই ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি কে কনভার্ট করে বেসিক্যালি, এই ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি কে বেসিক্যালি এস এস কি করে, এই দুটোকে ডিগ্রেড করে দেয়। এই ডিগ্রেডেশনটাকে বাড়িয়ে দেয় এস এনজাইম। কিন্তু আমি যদি এস ইনহিবিটর নিয়ে আসি, তাহলে এ কি করবে, এস এনজাইমকে ব্লক করে দেবে। আর যদি এস ইনহিবিটর নিয়ে আসি, এস এনজাইমকে ব্লক করে দেবে। আচ্ছা দেখা যাচ্ছে তো, আমি তো লিখে তো যাচ্ছি আন্তাবড়ি, হ্যাঁ। তো এস ইনহিবিটর এস এনজাইমকে ব্লক করে দেবে, তাহলে এই দুটো ডিগ্রেডেশন হবে না। আর যে জিনিসটা শেষ হয় না, ডিগ্রেড হয় না, তার পরিমাণ কি হবে, বডিতে বাড়বে, বডিতে এর পরিমাণ ইনক্রিজ হবে। কেন, কারণ এস এনজাইমকে ব্লক করে দিচ্ছে, তো ডিগ্রেডেশন আর হচ্ছে না। এখন এর পরিমাণ বাড়লে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজও আছে। যদি আমরা এই অ্যাডভান্টেজগুলো দেখি,
যে বেসিক্যালি ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি আর গুড ভ্যাসোডাইলেটার্স, খুব ভালো ভ্যাসোডাইলেটার্স। এখন এই ভ্যাসোডাইলেটার্স এর অ্যাডভান্টেজটা কি হলো না, যদি আমার ব্লাড প্রেসার বেড়ে থাকে, হাইপারটেনশন হয়ে থাকে, তাহলে ভ্যাসোডাইলেশন, দেখ ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট হলে তার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো বাড়বে, তার মানে ব্লাড প্রেসার বাড়ছে, নর্মাল ব্যাপার। যদি একটা পাইপের মধ্যে দিয়ে জল যায়, আমি যদি টিপে দিই পাইপটাকে, তাহলে পাইপের তো প্রেসার বাড়বে। তো তেমনই যদি ব্লাড ভেসেলস কনস্ট্রিক্ট হয় তাহলে প্রেসার বাড়ে, আর যদি ডাইলেট করে তাহলে প্রেসার কমে। তো নর্মাল ব্যাপার, এরা কি করবে, ব্র্যাডিকাইনিন আর সাবস্টেন্স পি সে ভেসেলগুলোকে ডাইলেট করে দেবে। ডাইলেট করার জন্য আলটিমেটলি কি হবে, ব্লাড প্রেসার কমবে। তো হাইপারটেনশনে আমরা ইউজ করতে পারি, এস ইনহিবিটরকে হাইপারটেনশনে ইউজ করতে পারি, ঠিক আছে। তো ব্লাড প্রেসার কমাতে সাহায্য করবে। 2 নম্বর এর অ্যাডভান্টেজ হচ্ছে ঠিক আছে, সরি অ্যাডভান্টেজ নয়, এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এর ডিসঅ্যাডভান্টেজ কি, এর ডিসঅ্যাডভান্টেজ কি, এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বেসিক্যালি ব্র্যাডিকাইনিন আর সাবস্টেন্স পি এই দুটো অ্যালার্জি করে, অ্যালার্জিক রিঅ্যাকশন। কি করে, অ্যালার্জিক রিঅ্যাকশন, কি করে, অ্যালার্জিক রিঅ্যাকশন। এখন সিম্পল একটা নিমোনিক্স দিয়ে কি, আচ্ছা আরেকটা জিনিস, এখানে যে যে নিমোনিক্স গুলো ইউজ করা হচ্ছে, আমার আগের দিন ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম একটা জিনিস, যে ডেসক্রিপশনে মেনশন করতে, যে আমি নিমোনিক্স গুলো নিচ্ছি কোথা থেকে। তো এখানে যা যা নিমোনিক্স ইউজ করা হচ্ছে, সে সব নিমোনিক্স কিন্তু একজন স্যার রয়েছে, অঙ্কিত স্যার, অঙ্কিত তিওয়ারি মনে হয় নাম, যাই হোক স্যারের। তো ইউটিউবে তোমরা সার্চ করতে পারো অঙ্কিত স্যার ফার্মাকোলজি, ঠিক আছে। তার থেকেই আমি নিমোনিক্স গুলো নিচ্ছি, ইভেন কন্টেন্ট যেটা পড়াচ্ছি তারই পড়ানো কন্টেন্ট। তাহলে আমি পড়াচ্ছি কেন, আমি কি তার কন্টেন্ট কপি করছি? নো, আমি অ্যাকচুয়ালি কি করছি, যে ওনার কাছ থেকে পড়ছি, যেটা পড়ছি সেটাকে মানে বোর্ডে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সো এটা আমার নলেজের জন্য ভালো, ঠিক আছে। আর এইভাবে আমার পড়াটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং এক্সামে আমি ভালো মার্কস পাই। সুতরাং টোটালটাই সার্থক, ঠিক আছে। তোমাদের কথা ভেবে গড়া নয় এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমার নিজের কথা ভেবে গড়া, ঠিক আছে। যদি তার মধ্যেও কেউ উপকার পেয়ে থাকে তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। যাই হোক, কাম টু দ্য সাবজেক্ট। তো ডিসঅ্যাডভান্টেজ কি হয়, ডিসঅ্যাডভান্টেজ হয় অ্যালার্জি। এগেন এখানে একটা নিমোনিক্স, আমি অ্যালার্জিক রিয়াকশনগুলোকে মনে রাখার জন্য একটা নিমোনিক্স ইউজ করব, ঠিক আছে। তো নিমোনিক্সটা হচ্ছে DARU, আর লেখার জায়গা হলো না, আমি উপরে লিখছি নিমোনিক্সটা। এর ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি এখানে লিখছি, হ্যাঁ। নিমোনিক্স হচ্ছে DARU, ডি ফর ড্রাই কাফ, ডি ফর ড্রাই কাফ, ঠিক আছে। ড্রাই আর কাফ একসাথে লিখে ফেলেছি আমি, তোমরা গ্যাপ দিয়ে লিখো, ঠিক আছে। এ ফর অ্যানজিওইডিমা, এর থেকে বোঝা যাচ্ছে যে অ্যানজিওইডিমা মানে কি। অ্যানজিওইডিমা মানে হচ্ছে যে ব্লাড ভেসেলসে কোথাও, আমাদের যে ব্লাড ভেসেলসে কোথাও, এখানে নর্মাল ব্যাপার, এখানে ভ্যাসোডাইলেশন হচ্ছে। তো ভ্যাসোডাইলেশন হওয়ার জন্য কি হবে, ভ্যাসোডাইলেশন হওয়ার জন্য ফ্লুইড লিকেজ হবে। আরে ভ্যাসোডাইলেশন হলে কি হবে, যে এন্ডোথেলিয়াল সেলস রয়েছে তাদের মাঝখানে গ্যাপ বেড়ে যাবে, তো গ্যাপ বাড়ার কারণে ফ্লুইড লিকেজ হবে, তো ইডিমা হওয়ার চান্স এখানে থাকে, তো অ্যানজিওইডিমা হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আর ফর আমি নিজেই ভুলে গেছি, রেডনেস ছিল নাকি, না আর ফর রাইনাইটিস, আর ফর রাইনাইটিস। রাইনাইটিস মানে হচ্ছে আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, ঠিক আছে, যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যে প্রবলেমস গুলো হয় সেটাকে বলা হয় রাইনাইটিস। কিছু গ্রুপ অফ রাইনো ভাইরাস থাকে, কিছু গ্রুপ অফ ভাইরাস থাকে যাদেরকে আমরা বলি রাইনো ভাইরাস, যার কারণে এটা হয় রাইনাইটিস, ঠিক আছে। আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে। আর এই RHI এর নামটা এসছে রাইনো ভাইরাস থেকে। তো যাই হোক, কিছু গ্রুপ অফ ভাইরাস আছে যাদের ইনফেকশন করার ক্যাপাবিলিটি বেড়ে যায়, ঠিক আছে। এই সাবস্টেন্সগুলো বাড়ার কারণে ইনফেকশন করার ক্যাপাবিলিটি বেড়ে যায়, যার কারণে যে ডিজিজটা দেখা যায় সেটা হচ্ছে রাইনাইটিস।
আপার রেসপিরেটরি ট্র্যাক্টে দেখা যায়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে এর কোনো প্রবলেম থাকে না, ওই কারণে এটা কম্পারেটিভলি একটু কম ক্ষতিকর জিনিস। ঠিক আছে, রাইনাইটিস লাইক হাঁচি হবে, নাক দিয়ে সর্দি পড়বে, ঠিক আছে, একটু মাথা ব্যথা থাকবে, একটু জ্বর জ্বর ভাব থাকবে, তো সেটা হচ্ছে রাইনাইটিস। মানে জ্বর জ্বর ভাব কি থাকবে, জ্বর আসে লিটারেলি, কারণ আমার হয়েছে তো রাইনাইটিস অনেকবার, আমি জানি। আর আরেকটা হচ্ছে ইউ ফর আর্টিকেরিয়া। এটা বললেই বিশ্বাস করবে না যে এটার ব্যাপারে আমি এখনো জানি না। আর্টিকেরিয়ার ব্যাপারে একটু আমাকে পড়তে হবে, তারপর আমি বলতে পারবো আর্টিকেরিয়া। তবে হ্যাঁ, প্রেসক্রিপশন অনেক সময় লেখা দেখেছি আর্টিকেরিয়া লিখে রাখে, ঠিক আছে। তো আর্টিকেরিয়া, ওকে। নেক্সট হচ্ছে আমাদের কাছে এস ইনহিবিটরের ব্যাপারে আমরা ডিটেল ডিসকাশন করে নিয়েছি অনেকটাই। হ্যাঁ, এস ইনহিবিটরের ব্যাপারে এবার ডিফারেন্ট টাইপের আমরা ড্রাগ পড়েছিলাম, লাইক ক্যাপটোপ্রিল, ঠিক আছে, আমরা পড়েছিলাম না ডিফারেন্ট টাইপস অফ ড্রাগের ব্যাপারে, অলরেডি আগের দিন নামগুলো পড়ে নিয়েছি। এবার সেই ড্রাগের মধ্যে কিছু স্পেসিফিক কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু জানতে হবে। যেমন হচ্ছে, জানি না তোমরা একটা কনসেপ্ট জানো কিনা, আমি তাও বলে দিচ্ছি যে মেটাবলিজম হয়তো পড়েছিলে, এডিএমই অফ ড্রাগ, ঠিক আছে। তো এম, তো মেটাবলিজম পড়েছিলে আশা করি। তো মেটাবলিজমের মধ্যে একটা পার্ট ছিল যে ওয়ান টাইপ অফ মেটাবলিজম ছিল যেটার মাধ্যমে কি হয়, প্রো ড্রাগ অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয়। এটা হয়তো পড়েছিলে যে প্রো ড্রাগ থ্রু মেটাবলিজম অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয়। দুটো ফেজের মাধ্যমে, ফেজ 1 রিঅ্যাকশন, ফেজ 2 রিঅ্যাকশন, দুটো হয়তো। তো প্রো ড্রাগ মেটাবলিজমের মাধ্যমে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয়, এটা হয়তো তোমরা মেটাবলিজমে পড়েছিলে, ঠিক আছে। ওটা মেটাবলিজমের মাধ্যমে কনভার্সন, ওকে। তো এরকম প্রো ড্রাগ যদি আমরা এস ইনহিবিটরের মধ্যে দেখি, ঠিক আছে, তাহলে সবাই প্রো ড্রাগ, দুটো ড্রাগ বাদ দিয়ে সবাই হচ্ছে প্রো ড্রাগ, ঠিক আছে। এটা বলার যদিও তেমন কোনো লজিক হলো না, ঠিক আছে, এটা তো তোমরা জানবে, প্রো ড্রাগ অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয় থ্রু মেটাবলিজম। তো অল এস ইনহিবিটর আমি লিখবো না বোর্ডে, অল এস ইনহিবিটারস আর প্রো ড্রাগ, লিখে নাও এটা। অল এস ইনহিবিটর আর প্রো ড্রাগস এক্সেপ্ট দুটো, একটা হচ্ছে এনালাপ্রিল, সরি ভুল করে বলে দিলাম, আই এম সরি, একটা হচ্ছে ক্যাপটোপ্রিল অ্যান্ড লিসিনোপ্রিল। ক্যাপটোপ্রিল অ্যান্ড লিসিনোপ্রিল এরা কিন্তু প্রো ড্রাগ নয়, ক্যাপটোপ্রিল আর লিসিনোপ্রিল এরা কিন্তু প্রো ড্রাগ নয়। বাকি সবাই প্রো ড্রাগ এখানে, ঠিক আছে, বাকি সবাই এখানে প্রো ড্রাগ, মানে ক্যাপটোপ্রিল আর লিসিনোপ্রিল ডিরেক্ট অ্যাক্ট করে, ওকে। তো এরা কিন্তু প্রো ড্রাগ নয়, ওকে। তাহলে এরা কিন্তু প্রো ড্রাগ নয়, ক্যাপটোপ্রিল আর লিসিনোপ্রিল। তাহলে একটা প্রো ড্রাগের এক্সাম্পল দিই, প্রো ড্রাগের এক্সাম্পল হচ্ছে এনালাপ্রিলকে আমরা নিচ্ছি আপাতত। এনালাপ্রিল যেটা রয়েছে এর অ্যাক্টিভ ফর্ম কি, এনালাপ্রিল হচ্ছে প্রো ড্রাগ, এর অ্যাক্টিভ ফর্ম কি, আরে ক্যাপটোপ্রিল আর লিসিনোপ্রিল বাদ দিয়ে সবাই তো প্রো ড্রাগ, তাহলে এনালাপ্রিলও প্রো ড্রাগই হবে। তাহলে এনালাপ্রিল যখন মেটাবলিজম হওয়ার পর কনভার্ট হয় এনালাপ্রিলেটে, তো এই এনালাপ্রিলেট হচ্ছে আমাদের কাছে অ্যাক্টিভ ফর্ম যেটা ইউজ হয়, ঠিক আছে।
আর এনালাপ্রিল হচ্ছে প্রোড্রাগ। ওকে, অনেক সময় কি হয় এমার্জেন্সি কন্ডিশনে, এমার্জেন্সি লাইক হাইপারটেনসিভ এমার্জেন্সি কখনো চলে এলো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ডিরেক্ট এনালাপ্রিল্যাটকে ইউজ করি, কেননা টাইম নেই, এনালাপ্রিল থেকে এনালাপ্রিল্যাটে কনভার্ট হওয়ার সময় নেই, তো ডিরেক্ট এনালাপ্রিল্যাটকেও আমরা ইউজ করি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়ব, ওকে, আরো কিছু কিছু জিনিস আছে, যেমন যদি আমরা বলি যে সব থেকে পোটেন্ট ড্রাগ কোনটা, এই যে সরি সব থেকে পোটেন্ট নয়, সব থেকে পোটেন্ট নয়, সব থেকে শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ কোনটা, তো সব থেকে শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ হচ্ছে ক্যাপটোপ্রিল, সরি ক্যাপটোপ্রিল কি, হ্যাঁ ক্যাপটোপ্রিল, ক্যাপটোপ্রিল হচ্ছে সব থেকে শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ ক্যাপটোপ্রিল। এই ক্যাপটোপ্রিলের বললে বিশ্বাস করবে না, শুধুমাত্র শর্টেস্ট অ্যাক্টিং নয়, এই ড্রাগটা তো বেকার যে এর সাইড এফেক্ট পর্যন্ত দেখা যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম সাইড এফেক্ট এস ইউনিটের মধ্যে এরই দেখা যায়। তো ক্যাপটোপ্রিল কি, ক্যাপটোপ্রিল হচ্ছে আমাদের কাছে শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ। কিরকম ড্রাগ, শর্টেস্ট অ্যাক্টিং, শর্টেস্ট অ্যাক্টিং। তাহলে একটা জিনিস ভাবো, যে ড্রাগটা শর্টেস্ট অ্যাক্টিং সেটাকে নিশ্চয়ই বারবার দিতে হবে বডিতে, তবে গিয়ে অ্যাকশন পাওয়া যাবে। তো ওই কারণে যেহেতু শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ, আর যেহেতু শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ, সেই কারণে একে দিনে দুবার দেওয়া হয়, মানে বিডি দেওয়া হয়, বিডি প্রেসক্রিপশন পড়ে থাকলে বিডিওডির মানে বুঝবে, বিডি দুবার দেওয়া হয় দিনে, ঠিক আছে, কেন শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ। ওকে, আর আরেকটা জিনিস বলতে চাই, ক্যাপটোপ্রিলে যে গ্রুপটা থাকে সেটাকে বলে সালফা, সালফা কন্টেনিং ড্রাগ। এখন এই সালফা থাকার কারণেই সমস্যাটা হচ্ছে, এই সালফা থাকার কারণে অনেক প্রবলেমস ক্রিয়েট হয়, এই সালফা থাকার কারণেই এ অ্যালার্জিক হয়, ঠিক আছে, অ্যালার্জিক হয়, তারপর অনেক রকমের সাইড এফেক্টস এর কারণ হচ্ছে এই সালফা, ঠিক আছে, অনেক রকমের সাইড এফেক্টস দেখা যায়। ওকে, এই হচ্ছে মাথায় রাখবে সালফা কন্টেনিং ড্রাগ ক্যাপটোপ্রিল। আর সব থেকে লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ কি আছে এদের মধ্যে, কি বলছিলাম জানো, সব থেকে লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ হচ্ছে দুটো, রেমিপ্রিল, রেমিপ্রিল অ্যান্ড পেরিন্ডোপ্রিল। যাই সব থেকে লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ হচ্ছে রেমিপ্রিল অ্যান্ড পেরিন্ডোপ্রিল। অ্যান্ড পেরিন্ডোপ্রিল, এই দুটো ড্রাগ হচ্ছে এমন ড্রাগ যেটা হচ্ছে লংগেস্ট অ্যাক্টিং। ঠিক আছে, রেমিপ্রিল এন্ড পেরিন্ডোপ্রিল হচ্ছে এমন দুটো ড্রাগ যেটা হচ্ছে লংগেস্ট অ্যাক্টিং। তো শর্টেস্ট অ্যাক্টিং কে, শর্টেস্ট অ্যাক্টিং হচ্ছে ক্যাপটোপ্রিল, আর লংগেস্ট অ্যাক্টিং কে, লংগেস্ট অ্যাক্টিং হচ্ছে পেরিন্ডোপ্রিল, মানে রেমিপ্রিল এন্ড পেরিন্ডোপ্রিল, এরা দুজন হচ্ছে লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ। ওকে, লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ। আর এই জায়গায় ওকে, এবার কারোর যদি রেনাল ফেলিয়ার হয়ে থাকে, কারোর যদি রেনাল ফেলিয়ার হয়ে থাকে, ওকে, কারোর যদি রেনাল ফেলিয়ার হয়ে থাকে, তো রেনাল ফেলিয়ার যদি হয়ে থাকে কারোর,
কারো যদি রেনাল ফেলিয়ার হয়ে থাকে মানে কিডনি ফেল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ড্রাগস গুলো রয়েছে এস ইনহিবিটর, এদের কিন্তু ডোজ রিডাকশন করতে হয়, ডোজ কমাতে হয়। ঠিক আছে, এদের ডোজ কমাতে হয়, কম ডোজ দিতে হয়, কেননা কিডনি ফেল হয়ে আছে, তার মানে ড্রাগের এলিমিনেশনের প্রবলেম হচ্ছে। এডিএমির মধ্যে যদি আমি বলি, এডিএমির ক্ষেত্রে এডিএমির মধ্যে এই এলিমিনেশনের প্রবলেম হচ্ছে, যেহেতু কিডনি ফেল হয়ে রয়েছে। ঠিক আছে, কিন্তু একটা ড্রাগ আছে যে অনলি কিডনির ওপর ভরসা, মানে কিডনির ওপর শুধুমাত্র ইয়ে করে থাকে না, ফোকাস করে থাকে না, মানে শুধু কিডনির থ্রুতে এলিমিনেট হয় না, সেটা হচ্ছে ফসিনোপ্রিল। ফসিনোপ্রিল শুধু কিডনির থ্রুতে এলিমিনেট হয় না, ফসিনোপ্রিল কিডনির থ্রুতে এলিমিনেট হওয়া মানে ইউরিনের থ্রুতে এলিমিনেট হওয়া। তো ফসিনোপ্রিল এমন একটা ড্রাগ যে শুধুমাত্র ইউরিনের থ্রুতে এলিমিনেট হয় না, ফসিনোপ্রিল বাইল দিয়েও এলিমিনেট হয়, মানে বাইল প্লাস ইউরিন দিয়ে, বাইল প্লাস ইউরিন দিয়ে এ এলিমিনেট হয়, বাইল প্লাস ইউরিন দিয়ে, মানে বাইল দিয়েও এলিমিনেট হয় আবার ইউরিন দিয়েও এলিমিনেট হয়। সো দ্যাট ইজ ওয়াই ফসিনোপ্রিলের ক্ষেত্রে আমার ডোজ রিডাকশন দরকার পড়ে না, কারণ বাইল দিয়ে এলিমিনেট হয়ে যাবে। কিন্তু ইন কেস অফ এস ইনহিবিটর মানে আদার এস ইনহিবিটার্স, তাদের কিন্তু ডোজ কমাতে হয় যদি কারো রেনাল কিডনি ফেল হয়ে থাকে। ঠিক আছে, রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে কিন্তু এদের ডোজটাকে ঠিকঠাক করে দিতে হবে, নাহলে কিন্তু এক্সক্রিট আউট হবে না এবং সাইড এফেক্ট, মানে সাইড এফেক্ট তো বলা যেতে পারে না, টক্সিসিটি দেখা দিতে পারে। ঠিক আছে, বোঝা গেল? আরেকটা জিনিস, যে কোনো এস ইনহিবিটর হোক, যে কোনো এস ইনহিবিটর হোক বা যে কোনো এআরবি হোক, সার্জারির 24 ঘন্টা আগে অফ করে দিতে হবে। ঠিক আছে, যে কোনো এস ইনহিবিটর হোক বা এআরবি হোক, স্টপ 24 আওয়ার্স বিফোর সার্জারি, সার্জারির 24 ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, লিখে নাও তোমরা। ওকে, তো সার্জারির 24 ঘন্টা আগে বন্ধ করে দিতে। তাহলে আমরা কি কি পড়লাম, যে প্রথমত এস ইনহিবিটরের ব্যাপারে পড়লাম। ঠিক আছে, এস এনজাইমকে যদি ইনহিবিট করি, শুধুমাত্র 81 82 তে কনভার্সনটাই আটকাবে না, তার সাথে সাথে ব্র্যাডিকাইনিন আর সাবস্টেন্স পি বডিতে বাড়তে থাকবে, এবং বাড়লে কি হবে, অ্যাডভান্টেজ দেখা যাবে, কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা যাবে। অ্যাডভান্টেজ হচ্ছে বেটার ভ্যাসোডাইলেটর, আর ডিসঅ্যাডভান্টেজ কি, সাইড এফেক্টস দেখা যাবে। কি কি সাইড এফেক্টস আমরা পড়লাম ডিসঅ্যাডভান্টেজের মধ্যে, কিছু কিছু অ্যালার্জিক জিনিস, যেমন হচ্ছে যেটাকে আমরা নিমোনিক্স দিয়েছিলাম, দাড়ু দিয়ে মনে রেখেছিলাম, ডি ফর ড্রাই কাফ, এ ফর অ্যাঞ্জিওডিমা, আর ফর রাইনাইটিস, ইউ ফর আর্টিকেরিয়া। এই চারটে জিনিস আমরা মাথায় রেখেছিলাম। নেক্সট আর কি কি মাথায় রেখেছিলাম আমরা, মানে আর কি কি পড়লাম, ঠিক আছে, যে এস ইনহিবিটরদের মধ্যে যে ক্যাপটোপ্রিল রয়েছে, ও হচ্ছে সব থেকে লিস্ট পোটেন্ট বলে বললাম, ও সব থেকে শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ। ঠিক আছে, ও সব থেকে শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ, ওই কারণে ওকে দিনে 2 বার দিতে হয়। বাকি সব ড্রাগ, বাকি যত ড্রাগস রয়েছে সবাইকে দিনে 1 বার করে দিলেই হবে, শুধুমাত্র ক্যাপটোপ্রিলকে দিনে 2 বার দিতে হয়। আর রেমিপ্রিল আর পেরিন্ডোপ্রিল, এই দুটো ড্রাগ হচ্ছে সব থেকে লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ। ঠিক আছে, আর কি কি বললাম, যে এস ইনহিবিটর সার্জারি 24 ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে। কারণ যদি রেনাল ফেলিয়ার হয়ে থাকে, তাহলে এস ইনহিবিটরের ডোজকে কমাতে হবে। ঠিক আছে, এস ইনহিবিটরের ডোজকে কমাতে হবে, এক্সেপ্ট ফসিনোপ্রিল, কেন ফসিনোপ্রিল ইউরিনের থ্রুতে এলিমিনেট হতে পারে, আবার বাইলের থ্রুতেও এলিমিনেট হতে পারে। তো ওর একটা এলিমিনেশনের পথ বন্ধ হলে আর একটা খোলা রয়েছে। সো দ্যাট ইজ ওয়াই ফসিনোপ্রিলের ক্ষেত্রে ডোজ রিডাকশন দরকার পড়ে না, বাকি ড্রাগসগুলোর ক্ষেত্রে পড়ে। ওকে, এটা হয়ে গেল একটা রিভিশন। ঠিক আছে, এখন আমরা ইউজ দেখবো, এস ইনহিবিটরের ইউজ দেখবো। ঠিক আছে, যে কোথায় কোথায় ইউজ হয়, বা আজকে কতক্ষণ হলো, আর খানিকক্ষণ বলি। এস ইনহিবিটরের ইউজেস দেখবো। যেমন এস ইনহিবিটরকে আমরা দেখবো যে যখন আমরা হাইপারটেনশন পড়বো, তো এস ইনহিবিটর হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর হাইপারটেনশন।
হাইপারটেনশনের ড্রাগ অফ চয়েস হচ্ছে এস ইনহিবিটর। এস ইনহিবিটরকে আমরা ইউজ করি, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যে আমরা দেখেছিলাম যে যখন একটুখানি আমি পাস্টে চলে যাচ্ছি, মানে একটা লেকচার আগে চলে যাচ্ছি, ঠিক আছে, যে আমরা দেখেছিলাম যে যখন ব্যারো রিসেপ্টরস ব্লাড ভেসেলসের মধ্যে ব্যারো রিসেপ্টর সেন্স করছে যে ব্লাড প্রেসার কম, তখন ও কি করছে, সিম্প্যাথেটিক ডিসচার্জ করাচ্ছে। সিম্প্যাথেটিক ডিসচার্জ যখন হচ্ছে, সে কোথায় যাচ্ছে, সিম্প্যাথেটিক ডিসচার্জটা কোথায় যাচ্ছে না কিডনিতে যাচ্ছে, তাই তো, কিডনিতে যাচ্ছে। কিডনির বিটা 1 রিসেপ্টরের সাথে গিয়ে, মানে বিটা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করছে সেই সিম্প্যাথেটিক ডিসচার্জ দিয়ে কি রিলিজ হচ্ছে, রেনিন রিলিজ হচ্ছে আলটিমেটলি। ওকে ওকে, তো রেনিন রিলিজ হচ্ছে। রেনিন কি করছে, অ্যাঞ্জিওস্টেনসিনোজেনকে অ্যাঞ্জিওস্টেনসিন 1 এ কনভার্ট করছে, আবার এস এনজাইম কি করছে, অ্যাঞ্জিওস্টেনসিন 1 কে 2 তে কনভার্ট করছে। অ্যাঞ্জিওস্টেনসিন 2 কি করছে, হার্টের AT1 রিসেপ্টরে গিয়ে বাইন্ড করছে, এবং বাইন্ড করে কি করছিল মনে করে দেখো, কার্ডিয়াক হাইপারট্রফি অর কার্ডিয়াক রিমডেলিং। এবং আমি বলেওছিলাম যে কার্ডিয়াক হাইপারট্রফি এবং কার্ডিয়াক রিমডেলিং আলটিমেটলি রেজাল্টস ইনটু হার্ট ফেলিয়ার। যদি কারোর মধ্যে, অবভিয়াসলি নর্মাল কন্ডিশনে এটা হবে না, নর্মাল কন্ডিশনে কি কারোর কার্ডিয়াক হাইপারট্রফি হচ্ছে বলে হার্ট ফেলিয়ার হয়ে যাবে, না সরি, নর্মাল কন্ডিশনে কি কারোর হার্ট বেশি পাম্প করছে, মানে সিস্টোলিক ব্লাড প্রেসার, আলটিমেটলি কি হয়, AT1 রিসেপ্টরে গিয়ে যখন AT2 বাইন্ড করে হার্টের, তখন সিস্টোলিক ব্লাড প্রেসার বেড়ে যায়, যার কারণে কার্ডিয়াক হাইপারট্রফি হয়। তো সবসময় কি কার্ডিয়াক হাইপারট্রফি হবে, নর্মাল কন্ডিশনে হবে না। বাট যদি কারো সাস্টেন্ড এলিভেশন অফ ব্লাড প্রেসার হয়ে থাকে, বা রাস সিস্টেম এমনিই কাজ করছে, ঠিক আছে, সে স্ট্রেনাস এক্সারসাইজ করুক বা না করুক, ঠিক আছে, কিভাবে রাস সিস্টেম এমনি অ্যাক্টিভেট হয়ে যায় আমি ওটা হাইপারটেনশনে বোঝাবো ভালো করে। অ্যাকচুয়ালি কিডনির মধ্যে ব্লাড সাপ্লাই কমে যায়, এবার কিডনির মধ্যে যখন ব্লাড সাপ্লাই কমে যায়, তখন কিডনি ভাবে যে ব্লাড প্রেসার বুঝি কমে গেছে, তখন ও রেনিন রিলিজ করে, তো রাস অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমি বোঝাবো তখন। যাই হোক, এটা আমাদের পয়েন্ট অফ ডিসকাশন নয় এখন। তো কি বলছিল, হ্যাঁ, রাস সিস্টেম যদি এমনি অ্যাক্টিভেট হয়ে থাকে আর অ্যাঞ্জিওস্টেনসিন 2 যদি এমনি তৈরি হতে থাকে, তাহলে ও তো গিয়ে AT1 রিসেপ্টরে বাইন্ড করবে হার্টে, আলটিমেটলি সিস্টোলিক ব্লাড প্রেসারকে বাড়াবে। এবং যদি এটা আনকন্ট্রোলড হয়ে যায়, মানে রাস সিস্টেমের কোনো কন্ট্রোল নেই, যখন তখন অ্যাক্টিভেট হয়ে ব্লাড প্রেসারকে বাড়াচ্ছে, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসার বাড়বে। সিস্টোলিক ব্লাড প্রেসার বাড়ার কারণে কার্ডিয়াক হাইপারট্রফি হবে, কার্ডিয়াক রিমডেলিং হবে, এবং দ্যাট আলটিমেটলি রেজাল্টস ইনটু হার্ট ফেলিয়ার। তার মানে আমরা এটা ড্রাগ অফ চয়েস, এস ইনহিবিটরকে আমরা ড্রাগ অফ চয়েস, কার ড্রাগ অফ চয়েস হিসেবে ইউজ করতে পারি, হার্ট ফেলিয়ারে। আচ্ছা, আমি যে এখানে একটা নতুন ওয়ার্ড, অনেকের কাছে হয়তো নতুন ওয়ার্ড এটা, যে আমি এখানে বারবার ইউজ করছি ড্রাগ অফ চয়েস। ড্রাগ অফ চয়েস মানে কি, মানে হচ্ছে যদি কারোর হার্ট ফেলিয়ার হয়, তাহলে আমরা কোন ড্রাগটাকে চুজ করব। তো প্রথম চুজ করব আমরা এস ইনহিবিটর, বা প্রথম চুজ করব তো বলা উচিত না, যেসব ড্রাগগুলোকে চুজ করব তার মধ্যে একটা হচ্ছে এস ইনহিবিটর, ঠিক আছে। তো ড্রাগ অফ চয়েস ফর হার্ট ফেলিয়ার হচ্ছে এস ইনহিবিটর। নেক্সট হচ্ছে আমার কাছে ড্রাগ অফ চয়েস ইন হাইপারটেনশন উইথ ডায়াবেটিস মেলাইটাস, বা এরকম বলতে পারি ড্রাগ অফ চয়েস ফর, এই এস ইনহিবিটর ড্রাগ অফ চয়েস ফর ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড ডিসলিপিডিমিয়া। এবার অনেকে ভাববে যে ডায়াবেটিস মেলাইটাস হলে বা ডিসলিপিডিমিয়া হলে হয়তো এস ইনহিবিটর সেই ডায়াবেটিস মেলাইটাসের সিমটমকে কম করতে সাহায্য করে, বা ডিসলিপিডিমিয়ার সিমটমকে কম করতে সাহায্য করে, না না। কারোর যদি হাইপারটেনশন হয়ে থাকে, সাপোজ কারোর হাইপারটেনশন হয়ে আছে, ঠিক আছে, তো কারোর যদি হাইপারটেনশন হয়ে থাকে, তার সাথে ডায়াবেটিস মেলাইটাস বা ডিসলিপিডিমিয়া হয়ে থাকে, তাকে আমি এস ইনহিবিটর দিতে পারি। দ্যাট ইজ ওয়াই ড্রাগ অফ চয়েস ফর ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড ডিসলিপিডিমিয়া হয়ে মানে লেখা হয়েছে। এটা কেন লেখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি বেটার লেখা উচিত এইভাবে, যে ড্রাগ অফ চয়েস ফর হাইপারটেনশন উইথ
ডিসলিপিডিমিয়া অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস। এটা এইভাবে লেখা উচিত। কেন এইভাবে লেখা উচিত? কেন এস ইনহিবিটর না কখনো ব্লাড সুগার লেভেলের সাথে কোনো রকম ইন্টারফারেন্স করে না, বা লিপিড লেভেলের সাথে কোনো রকম ইন্টারফারেন্স করে না। এ নিজের জায়গায়, এস ইনহিবিটর নিজের জায়গায়, এটা আমি পড়ছি ইউজেস অফ এস ইনহিবিটর। এস ইনহিবিটর নিজের জায়গায়, আর ডায়াবেটিস মেলাইটাস ডিসলিপিডিমিয়ার নিজের জায়গায়। তো যেহেতু ইন্টারফেয়ার করে না, মানে ডায়াবেটিস মেলাইটাসের সাথে কোনো রকম কোনো ইয়ে করে না, ইন্টারাকশন করে না, তো সেই কারণে আমরা এস ইনহিবিটরকে ইউজ করতে পারি। এটা ইন্টারফেয়ারই করছে না, ইন্টারফেয়ারই করছে না। ওকে, তারপর হচ্ছে একে আমরা, এটা আমরা পরে বেটার বুঝতে পারবো যে এই যে এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর ক্রনিক রেনাল ফেলিয়ার, নট অ্যাকিউট, ক্রনিক রেনাল ফেলিয়ার। কারোর যদি ক্রনিক রেনাল ফেলিয়ার হয়ে থাকে, মানে দীর্ঘদিন ধরে কিডনির ওপর অত্যাচার করে 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 রেনাল ফেলিয়ার হয়েছে, তো কারোর যদি ক্রনিক রেনাল ফেলিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে একে ড্রাগ অফ চয়েস হিসেবে ইউজ করতে পারি। স্পেসিফিক্যালি যদি কারোর অ্যালবুমিনেরিয়া হয়ে থাকে, ঠিক আছে, অ্যালবুমিনেরিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এস ইনহিবিটরকে ইউজ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আরেক জায়গায় ড্রাগ অফ চয়েস হিসেবে ইউজ হয়, সেটা হচ্ছে স্ক্লেরোডার্মা ক্রাইসিস বলে একটা রোগ হয়। স্ক্লেরোডার্মা ক্রাইসিস, এতে কি হয় যে আমাদের বডিতে ডিফারেন্ট জায়গায় না কোলাজেন ফাইবার জানা আছে তো? কোলাজেন ফাইবার আমাদের বডির বিভিন্ন জায়গাতে, গোটা বডিতে কি হয়, কোলাজেন ডিপোজিশন হতে থাকে, ঠিক আছে? তো কোলাজেন ফাইবার মানে জানো, কোলাজেন বেসিক্যালি প্রোটিন, আমরা পড়েছিলাম, ঠিক আছে? কোলাজেন থাকে, কোলাজেন ইয়েতে থাকে, কানেকটিভ টিস্যুতে কোলাজেন ফাইবার থাকে, ঠিক আছে? তো সেই কোলাজেনের ডিপোজিশন বডিতে শুরু হয়ে যায়, গোটা বডিতে। স্ক্লেরোডার্মা ক্রাইসিস বলা এটাকে, ঠিক আছে? তো কোলাজেন ডিপোজিশন হতে থাকে, গোটা বডিতে কোলাজেন ডিপোজিশন হতে শুরু করবে, ঠিক আছে? এবং স্পেশালি অন দ্য কিডনির ওপর কোলাজেন ডিপোজিশন শুরু হয়, এবং তার জন্য অ্যাকিউট রেনাল ফেলিয়ার দেখা যায়। কি দেখা যায়? অ্যাকিউট রেনাল ফেলিয়ার। তার জন্য কি দেখা যায়? অ্যাকিউট রেনাল ফেলিয়ার দেখা যায়। তো এস ইনহিবিটর বেসিক্যালি কি করে? এই কোলাজেন ডিপোজিশনটা হতে দেয় না, ঠিক আছে? এস ইনহিবিটর কি করে? এই কোলাজেন ডিপোজিশনটা হতে দেবে না। এস ইনহিবিটর এই কোলাজেন ডিপোজিশনটা হতে দেয় না, যার কারণে স্ক্লেরোডার্মা ক্রাইসিস হয় না। তো স্ক্লেরোডার্মা ক্রাইসিসের ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হিসেবে এস ইনহিবিটর ইউজ করতে পারি। তাহলে কি কি বললাম? হাইপারটেনশনে, নর্মাল হাইপারটেনশনে ইউজ করতে পারি, কারণ হাইপারটেনশনের সাথে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে রয়েছে, মানে ডায়াবেটিস মেলাইটাস বা ডিসলিপিডিমিয়া হয়ে রয়েছে, তার ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হিসেবে ইউজ করতে পারি। কেন? বিকজ এ ব্লাড গ্লুকোজ লেভেল বা লিপিড লেভেলের সাথে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে না এস ইনহিবিটর। তাছাড়া কোথায় ইউজ করতে পারি? স্ক্লেরোডার্মা ক্রাইসিসে ইউজ করতে পারি, যেখানে অ্যাকিউট রেনাল ফেলিয়ার হওয়ার চান্স রয়েছে ডিউ টু কোলাজেন ডিপোজিশন অন কিডনি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কেন এস ইনহিবিটর এই কোলাজেন ডিপোজিশনটা হতে দেবে না।
ক্রনিক কিডনি ফেলিয়ারে ইউজ করতে পারি, ঠিক আছে, যেটার ব্যাপারে আমরা পরে আরো ডিটেলে জানবো, ঠিক আছে। তাছাড়া আমরা কি জানি যে যখন অ্যাঞ্জিওস্টেনসিন 2 অ্যাঞ্জিওস্টেনসিন 1 হার্টের যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন সিস্টোলিক ব্লাড প্রেসার বাড়ে। কারণ যদি এটা সাস্টেইনড এলিভেশন হয়ে থাকে, মানে সাস্টেইনড এলিভেশন, যে রাস সিস্টেম কাজ করেই যাচ্ছে, সেটা এমার্জেন্সি কন্ডিশন হোক বা নর্মাল কন্ডিশন হোক, মানে রেস্টিং কন্ডিশন হোক বা এমার্জেন্সি কন্ডিশন হোক, ঠিক আছে, রাস সিস্টেম সবসময় অ্যাক্টিভেট হয়ে রয়েছে এবং সবসময় অ্যাক্টিভেট হওয়ার জন্য কি হচ্ছে, সবসময় ব্লাড প্রেসার বেড়ে রয়েছে, ঠিক আছে, সবসময় ব্লাড প্রেসার বাড়ছে। আলটিমেটলি কি হবে, মানে সবসময় AT2 তৈরি হচ্ছে, অ্যাঞ্জিওস্টেনসিন 2 তৈরি হচ্ছে, তাহলে বেশি করে হার্টের AT1 এ গিয়ে বাইন্ড করবে এবং আননেসেসারি হার্ট পাম্প বেড়ে যাবে, সিস্টোলিক ব্লাড প্রেসার আননেসেসারি বাড়বে। তো আলটিমেটলি কি দেখা যাবে এর জন্য, কার্ডিয়াক হাইপারট্রফি অর কার্ডিয়াক রিমডেলিং, এবং এর থেকে কি হতে পারে আলটিমেটলি ফিউচারে হার্ট ফেলিয়ার। এবং এই যে হার্ট ফেলিয়ার হওয়ার জন্য কি হবে, মানে হার্ট ফেলিয়ারটাকে আটকাতে আমরা কি ইউজ করব, এগেন এস ইনহিবিটরকে আমরা ইউজ করব, ঠিক আছে, যাতে ওই AT1টা AT2তে না কনভার্ট হয় এবং গিয়ে বাইন্ড না করতে পারে। তো হার্ট ফেলিয়ারেও আমরা এস ইনহিবিটরকে ইউজ করব, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার যেগুলো আমরা ইউজেস পড়লাম। পরের দিন আমরা সাইড এফেক্টস পড়বো। ওকে, আজকে এতটাই। আমার টার্গেট ছিল সাইড এফেক্টস পর্যন্ত করানো এবং ARB কেও শেষ করা, বাট করলাম না, ক্লিয়ার করা। বাই।